তোমরা সকলে কেমন আছো? শেয়ার করো তো দেখি। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাইতেছে কিনা একটু বলো তো। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা একটু ক্লাস স্টার্ট করে দিই। জি আচ্ছা, দিয়ে দিচ্ছে একজন। আচ্ছা ঠিক আছে। আমরা সকলে দ্রুত একটু জয়েন্ট হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাই। সাগর আহমেদ বলছে ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া বরশি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিচ্ছে সকলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু বলো তো। মেবি সাউন্ড ঠিকঠাক আছে। তো তোমার এই গ্রুপে পরিচিত যে সকল বন্ধু অ্যাড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে নাও, আমরা ক্লাসটা দ্রুত স্টার্ট করে দেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইফতেখার আহমেদ বলছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ক্লিয়ার ভাইয়া, সবকিছু ক্লিয়ার। তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। একটু পরিচিত বন্ধুদের, এই গ্রুপে যারা অ্যাড আছে তোমাদের পরিচিত বন্ধু, তাদেরকে একটু মেনশন দাও। সাউন্ড ক্লিয়ার ভাইয়া বলছে আরশি জান্নাত। অল ক্লিয়ার ভাইয়া, রাবিয়া বর্ষি বলছে। দেখি কয়েকজন অ্যাড হয়েছে। তো দেখো আমরা শুরু করতে যাইতেছি আমাদের আজকে ফিজিক্স 1-এর 5 নম্বর চ্যাপ্টারটা বল ও ঘর্ষণ। এটা কিন্তু আমি প্রিভিয়াস লেকচারে আমাদের বল টপিকসটা শেষ করছি। আজকে আমরা এই 5 নম্বর চ্যাপ্টারের বাকি যে টপিকস ঘর্ষণ, এই ঘর্ষণ নিয়ে পড়াশোনা করব আমরা, এবং আমরা আজকে একটা রিভিশন ক্লাস আয়োজন করছি। এই রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাদের আমি যে বাকি চ্যাপ্টারগুলো করাইছি ওগুলো সবগুলোকে রিভিশন দেব। তোমাদের যদি কারো কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি আজকে সবগুলো সমাধান করে দেব। রিভিশন ক্লাসে তো সকল থাকা দরকার, মানুষজন কম কেন এত? তো চলো শুরু করে দেই। দেখো ঘর্ষণ বা ফ্রিকশন মানে কি? ঘর্ষণ বা ফ্রিকশনটা কি? একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন গতির বিপরীতে যে বাধা সৃষ্টি হয় সেই বাধাটাকে বলা হয় ভাইয়া ঘর্ষণ। তাহলে ঘর্ষণটা কি? তো ধরো আমার বোর্ড হচ্ছে একটা বস্তু এবং আমার হাতটা হচ্ছে আরেকটা বস্তু, তাহলে এই দুইটা বস্তু একে অপর উপর দিয়ে চলতেছে, এই যে চলতেছে, তো চললে ভাইয়া গতির বিপরীতে এক ধরনের বাধা পাবে, এই বাধাটাকে বলা হইতেছে ভাইয়া ঘর্ষণ। তাহলে আশা করি ঘর্ষণটা আমরা একটু কইলেও ঘর্ষণের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এইবার আমরা একটু ঘর্ষণ বল সম্পর্কে জেনে আসি। ঘর্ষণ বলটা কি? তো ঘর্ষণ বল হইতেছে যে গতির বিপরীতে যে বলটা বস্তুটাকে বাধা দিতেছে ওই বাধাদানকারী বলটাকে বলা হইতেছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা কি ভাইয়া? একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন গতির বিপরীতে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় সেই বলটাকে বলা হইতেছে ঘর্ষণ বল। তো ধরো এই বোর্ড হচ্ছে আমাদের একটা বস্তু এবং আমার হাত হচ্ছে আরেকটা বস্তু। তো এই যে দুইটা বস্তু যখন সংস্পর্শ থেকে গতিশীল হইতেছে, দেখো আমার হাতটাকে কিন্তু আমি অনেক বল প্রযুক্ত করতেছি, বাট হাতটা আমার ওই হারে সরতেছে না। দেখো যখন বস্তুদের সংস্পর্শ ছাড়া এই হাওয়ায় আমার হাতটা অনায়াসে আমি মুভ করতে পাইতেছি, বাট এইখানে আমি অনেক জোরে বল অ্যাপ্লাই করতেছি, অনেক জোরে, মানে অনেক কষ্ট হইতেছে। এর কারণ কি ভাইয়া? আমি অনেক বল অ্যাপ্লাই করতেছি, বাট আমার এই বলটাকে
আর একটা বল কাটাই দিতেছে, এই যে আমার বিপরীত দিক, আমি যেদিক বরাবর বল অ্যাপ্লাই করতেছি আমার বিপরীত দিক দিয়ে একটা বল আমাকে টেনে ধরে আসতেছে বা আমার গতিটাকে বাধা বাধা দিতেছে। তো এই যে আমার গতিটাকে যে বলটা বাধা দিতেছে ভাইয়া, সেই বলটাকে বলা হইতেছে মূলত ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। তাহলে ফ্রিকশন ফোর্সটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো দেখি। তো বলো তো দেখি ফ্রিকশন ফোর্সটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে না? এমডি নাইম বলছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার ভাইয়া। একটু দ্রুত কমেন্ট করো। ক্লিয়ার ভাইয়া নাইম বলছে, তো দ্রুত কমেন্ট করো। সাব্বির আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া, তো সকলে বলছে ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমরা ঘর্ষণ বলটা নিয়ে পড়াশোনা করলাম, এবার একটু এর ক্লাসিফিকেশনে চলে যাই। দেখো ঘর্ষণ বলকে ভাইয়া দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে গতি ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কত প্রকার ভাইয়া? একটা বস্তু স্থির আছে বা না গতিশীল আছে এর উপর বেস করে ঘর্ষণ বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণটা আবার কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ হইতেছে যে দুইটা স্থির বস্তুর মধ্যকার যে ঘর্ষণ বলটা আছে ওইটাকে বলা হইতেছে স্থিতি ঘর্ষণ, আর গতি ঘর্ষণ হচ্ছে যে দুইটা চলমান বস্তুর মধ্যকার যে ঘর্ষণ বলটা কাজ করে ওইটাকে বলা হইতেছে গতি ঘর্ষণ। তাহলে আশা করি স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ বুঝাইতে পারছি। এখন একটু এক্সাম্পল দিতেছি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। স্থিতি ঘর্ষণ কি? দুইটা বস্তু স্থির থাকবে, স্থির থাকা অবস্থায় তাদের মধ্যকার যে ঘর্ষণ বলটা সেটাকে স্থিতি ঘর্ষণ বলে। তো ধরো এখন বর্তমান আমি মেঝের উপর আছি, তো আমি স্থির, মেঝেটা তো আগে থেকে ফিক্সড, ও স্থির। তো এই যে মেঝে এবং আমি স্থির থাকা অবস্থায় আমাদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করতেছে ভাইয়া সেটাকে বলা হইতেছে স্থিতি ঘর্ষণ বল। দেখো মেঝেও স্থির, আমিও স্থির, দুটো স্থির বস্তুর মধ্যকার যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বলটা এক্সাম্পল ক্লিয়ার। এবার আমরা একটু গতি ঘর্ষণের দিকে তাকাই। দেখো গতি ঘর্ষণে কি বলছি, যে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যদি গতিশীল হয় তাহলে তাদের মধ্যকার যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে বলা হইতেছে গতিশীল ঘর্ষণ বল। তো এখন মেঝেটা তো সবসময় স্থির থাকবে, তো দেখো ওর সাপেক্ষে আমি কিন্তু সবসময় চলমান বা চলতেছি, এখন চলতেছি। তো যেহেতু চলতেছি, এই যে আমি চলতেছি, আমার চলমান অবস্থায় গতির বিপরীতে একটা বাধা পাইতেছি, এই যে বাধা দিতেছে আমাকে, সেই বাধা বলটাকে বলা হইতেছে এখানে গতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল আমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এবার একটু আমরা সামনের দিকে আগাই। এইবার আমরা 3 মার্কের দুইটা কোশ্চেনের আনসার করবো আজকে। একটা আছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ওইটার প্রতিপাদন করব। তো এই প্রতিপাদনটা আমাদের কিন্তু সংক্ষিপ্ত বিভাগ 3 মার্কের প্রশ্নের আনসারে আসে। তো চলো আমরা শুরু করে দেই। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক mu s is equal to fs divided by r। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের মিড টার্মে বা সেমিস্টার ফাইনালে আসবে। এইরকম কোশ্চেনগুলা সংক্ষিপ্ত বিভাগে খুব আসে। তো কোশ্চেনটা বলতেছে যে দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইজ ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই আর, এইটা আমাদেরকে প্রতিপাদন করতে বলতেছে। তো প্রতিপাদন করা বা কিছু প্রমাণ করা মানে কি ভাইয়া? কিছু অনুমান করে নাও বা ধরে নেওয়া। তো আমরা কিছু আগে অনুমান করে নেই বা ধরে নেই, লেখা দেখা যায় কি
লেখা দেখা যায় আশা করি। তো চলো শুরু করে দিই। তো ধরো এইটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির উপর ভাইয়া একটা বাক্স আছে বা বক্স আছে, এই যে একটা বক্স। তো এই বক্সটার আমরা ভরটাকে ধরলাম যে এই বক্সটার ভর হচ্ছে এম। আবার এই বক্সটার উপর আমরা ভাইয়া এই দিক বরাবর বল অ্যাপ্লাই করলাম, এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম। তো যদি এই বস্তুটাকে এই দিক বরাবর এফ পরিমাণ বল অ্যাপ্লাই করি, তাহলে বস্তু কোন দিক গতিশীল হবে আমাকে বলো তো দেখি। বল অ্যাপ্লাই করছি এই দিক বরাবর, তাহলে বস্তু গতিশীল হবে ভাইয়া এই দিক বরাবর। এখন বস্তু যদি এই দিক বরাবর গতিশীল হয়, তাহলে ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে? ঘর্ষণ বল কাজ করে অলওয়েজ গতির বিপরীত দিকে। তাহলে বস্তু গতিশীল এই দিকে, ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে বা বিপরীত দিকে, এই দিক বরাবর। এই দিক বরাবর ঘর্ষণ বলটা কাজ করলো। তো এই ঘর্ষণ বলটাকে ধরলাম ভাইয়া এফ এস। এখানে এফ এসটা কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল আমি আগে প্রতীকগুলো এগুলোকে সাইডে লিখে দিতেছি, এরপর এটাকে আরেকটু ভালোভাবে বুঝাইতেছি। যে এফ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এফ হচ্ছে প্রযুক্ত বল, আর হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, সরি আর তো এখানে দেইনি। এম হচ্ছে বস্তুর ভর। তো দেখো এখানে একটা বস্তু আছে বা বাক্স আছে, বাক্সের উপর এফ বল প্রয়োগ করছি, তাহলে বাক্স ওই দিক বরাবর গতিশীল হইতেছে। তো যেহেতু তার গতি এই দিক বরাবর, ঘর্ষণ বল অবশ্যই তার বিপরীত দিক দিয়ে কাজ করবে, এই বরাবর কাজ করতেছে। এখন ভাইয়া এটা যেহেতু একটা বাক্স, এটার যেহেতু একটা ভর আছে অবশ্যই, তাহলে তার ওজনও তো থাকবে। তো এটার যেহেতু একটা ভর আছে, তাহলে এর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। কোন বস্তুর ওজন সবসময় কাজ করে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে বা খাড়া নিচের দিকে। তো যেহেতু এটা একটা ভর বিশিষ্ট বস্তু, তাহলে এর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। তো ওজনটাকে ধরলাম যে ডাব্লিউ, যার মান হচ্ছে এমজি। এই মানটা দিলেও হবে, না দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তাহলে এই যে বস্তু, এই বস্তুর ওজন কাজ করতেছে কোন দিক বরাবর? খাড়া নিচের দিকে। ওজন কাজ করতেছে বা ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে। দেখো ওজন কিন্তু একটা ক্রিয়া বল, আর আমরা নিউটনের তৃতীয় সূত্রে কি পড়ে আসছি? যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে, ক্রিয়া করতেছে, তাহলে এই মাটি কি করবে? চেয়া দেখবে, ও তো একটা প্রতিক্রিয়া বল দেবে। তো এই প্রতিক্রিয়া বলটা কোন দিক বরাবর হবে? এই যে এই দিক বরাবর হবে প্রতিক্রিয়া বলটা। তো এই প্রতিক্রিয়া বলটাকে ধরলাম ভাইয়া আর, এই আর এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ এর সমান। এতটুকু বুঝছি কিনা আমাকে বলো তো দেখি, এতটুকু বুঝছি কিনা? আমি আবার এই বিষয়টাকে একটু সামারাইজ করে দিতেছি। এটা হচ্ছে ভূমি, ভূমির উপর একটা বস্তু আছে বা বাক্স আছে যার ভর এম। এটাকে এই দিক বরাবর বল অ্যাপ্লাই করা হয়েছে এফ পরিমাণ বল, যার কারণে সে এই দিক বরাবর গতিশীল হবে। আর যদি এই দিক বরাবর গতিশীল হয়, ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিক দিয়ে, ঘর্ষণ বলটা হচ্ছে এফ এস। আর এই যে বস্তুটা, এর ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। তো যেহেতু ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে, মাটি কি করবে? একটা প্রতিক্রিয়া বল দেবে। প্রতিক্রিয়া বলটা কি হবে? এই যে ওজনের সমান বাট বিপরীতমুখী, এইটার বিপরীতমুখী। এটা বুঝছি আমরা আশা করি। এখানে আরটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, উলম্ব প্রতিক্রিয়া, আর ডাব্লিউটা হচ্ছে ওজন। এখন একটু ফোকাস করো, এখন একটা তোমাদেরকে বাস্তব একটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এই আমার হাতে মার্কারটা আছে, এই মার্কারটাকে টানলাম, আমি অনায়াসে এই মার্কারটাকে টানতে পারি, এখানে ঘর্ষণ বলটা কম। এখন মার্কারটার জায়গায় একটা আমি মোবাইল নিলাম, মোবাইলটাকে আমার হাতের উপর থেকে টানলাম। দেখো এখানে কিন্তু অনেক শক্তি খাইতেছে বা বাধা লাগতেছে প্রচুর পরিমাণ, কষ্ট লাগতেছে। কষ্ট লাগা মানে কি ভাইয়া? বাধা পাইতেছে প্রচুর পরিমাণ। আবার আমার হাতের উপর যদি আমরা একটা ইট রাখি, ইট রেখে টানি, ওখানে কিন্তু আরো আমাকে বেশি পরিমাণ কষ্ট লাগবে বা আমাকে আরো বেশি বাধা দিবে। ও বাধা দেওয়া মানে কি ভাইয়া? ঘর্ষণ বল ওখানে বেশি। তাহলে দেখো মার্কারের ঘর্ষণ বল কম, এর চেয়ে ঘর্ষণ বল বেশি মোবাইলের, এর চেয়ে বেশি ঘর্ষণ বল বেশি একটা ইটের। তাহলে এই যে ঘর্ষণ বলটা কিসের উপর বেস করতেছে ভাইয়া বলো তো দেখি? অবশ্যই একটা ভর বা ওজনের উপর বেস করতেছে বা ওজনের উপর ডিপেন্ড করতেছে। মার্কারের ওজন কম দেখে এটাকে সহজে চলে আসছে, মানে ওর উপর ঘর্ষণ বল কম, এই জন্য সহজে চলে আসছে। আবার মোবাইলের ওজন বেশি বলে ওর ঘর্ষণ বলটা বেশি, ওই জন্য ও টানতে আমাকে বেশি কষ্ট লাগতেছে বা বাধার পরিমাণটা বেশি লাগছে। একইভাবে ইটের ক্ষেত্রেও। তো তাহলে ঘর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করতেছে আমাকে বলো তো দেখি? ঘর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করতেছে? ওজনের উপর বা উলম্ব প্রতিক্রিয়ার উপর। তাহলে আমি বলতে পারি যে বাস্তব অভিজ্ঞতা থেকে,
বাস্তব অভিজ্ঞতা থেকে এখানে লিখে দিবা, একটু লিখে দিই অভিজ্ঞতা থেকে। বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি বলতে পারো যে ঘর্ষণ বল Fs, এই যে ঘর্ষণ বল কার সমানুপাতিক, ওজন বা উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এখানে লিখে দিবা বাস্তব অভিজ্ঞতা থেকে ঘর্ষণ বল ওজন তথা উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এটা তো আমরা একটু আগে দেখে আসলাম যে এই যে ঘর্ষণ বলটা তার উলম্ব প্রতিক্রিয়া বা ওজনের সমানুপাতিক, ওজন W এর সমানুপাতিক। আর W হচ্ছে ক্রিয়া বল এবং R হচ্ছে প্রতিক্রিয়া বল, এই দুটোর সমান। তাহলে আমি W এর জায়গায় R লিখতেই পারি। W এই যে Fs is proportional to R। তো এইটা আবার কই থেকে আসলো ভাইয়া? এটা তো একটু আগে বললাম যে বস্তুর যার ভর যত কম তার ঘর্ষণ বল তত কম। ইটের ঘর্ষণ বল বেশি সবচেয়ে, এর নিচে তারপরে হচ্ছে মোবাইলের, এরপর তার চেয়ে একবারে নিচে হচ্ছে মার্কারের। তো যেহেতু ঘর্ষণ বলটা ভরের উপর ডিপেন্ড করতেছে, ভরের সমানুপাতিক, জাস্ট ওই জিনিসটাই লিখছি যে ঘর্ষণ বল ওজনের সমানুপাতিক। ধরলাম এখানে ওজনের সমানুপাতিক, এই যে W সমানুপাতিক। এখন এই যে W এবং R এই দুটো কি ভাইয়া? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি সমান? আমরা নিউটনের তৃতীয় সূত্রে শিখে এসেছি। তো যেহেতু সমান তাহলে আমি W এর জায়গায় কি লিখতে পারি ভাইয়া? R লিখতে পারি। এখন একটু ফোকাস করো, এই যে সমানুপাতিক চিহ্ন আছে এটাকে আমাদের তুলে দিতে হবে। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে হবে। তো এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে অবশ্যই একটা ধ্রুবক দ্বারা গুণ করতে হবে। তো ওই ধ্রুবকটাকে ধরলাম ভাইয়া μs ইন্টু R এখানে। তো এখানে Fs তো আমরা জানি স্থিতি ঘর্ষণ বল, আর এই যে μs কি ভাইয়া? μs হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হইতেছে ঘর্ষণ গুণাঙ্ক, আর আর হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, এই যে এখানে লেখা আছে। তা আমরা বের করতে চাই কার মান ভাইয়া? μs এর মান বের করতে চাই, বা ঘর্ষণ গুণাঙ্ক μ এর মান বের করতে চাই। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs = কি দাঁড়াবে? Fs ডিভাইডেড বাই R। এই যে আমাদের প্রতিপাদন হয়ে গেছে, PROVED, প্রুফড। এটা কিন্তু 3 মার্কের কোশ্চেনে আসে থেকে। আমাকে বলো এটা বুঝছি কিনা আমরা? আমাকে একটু বলো তো। আমাকে একটু বলো আমরা এটা বুঝছি কিনা। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। এমনি নাইম বলছে ক্লিয়ার, এমনি হোসাইন বলছে ক্লিয়ার, ইফতেখার আহমেদ বলছে ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, সাব্বির বলছে ক্লিয়ার। তো যেহেতু ক্লিয়ার আমরা একটু সামনের দিকে আগাই। এই প্রমাণটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা আর একটা প্রমাণ আছে ওইটার দিকে ফোকাস করি, এরপর আমাদের রিভিশন ক্লাসে চলে যাব। তাহলে এটাকে মুছে দিতেছি। সকলে বলছে ক্লিয়ার ক্লিয়ার। তা আমি এবার একটু সামনের প্রমাণের দিকে যাই। এবারকার প্রমাণটা হচ্ছে যে দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। অর্থাৎ বা কোশ্চেনটা একটু দেখি। tan থিটা তাহলে আমরা এই প্রমাণটার দিকে ফোকাস করি। এই প্রমাণটা দুই ভাবে আসতে পারে, যে দেখাও যায় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs = tan θ f
অথবা স্থির কোণের ট্যানজেন্টের সমান, এইভাবে দুইভাবে কোশ্চেনটা আসতে পারে। তো চলো আমরা প্রতিপাদনটা শুরু করে দিই। এটা অনেক ইজি একটা প্রতিপাদন। এখন একটু ফোকাস করো। প্রমাণ বা প্রতিপাদন মানে আমাকে কিছু ধরে নিতে হবে বা অনুমান করে নিতে হবে। তো ভাইয়া ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমির উপর একটা বস্তু আছে, এই যে একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এম ভর বিশিষ্ট একটা বাক্স বা বস্তু আছে। তো এই বস্তুর উপর আমরা এফ পরিমাণ এই দিক বরাবর বল অ্যাপ্লাই করছি। তাহলে এফ পরিমাণ যদি বল অ্যাপ্লাই করি এই দিক বরাবর, বস্তু গতিশীল হবে এই দিকে, ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিক বরাবর, এই দিক বরাবর, এই বরাবর ধরলাম ঘর্ষণ বল এফ এস কাজ করতেছে এই বরাবর। এখন এই বস্তুটার ভাই একটা ওজন আছে, ভর যেহেতু আছে তাহলে এর একটা ওজনও আছে, ওজন কাজ করে খাড়া নিচের দিকে, তাহলে এই বস্তুর উপর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, ওজন বলটা কাজ করবে খাড়া নিচের দিকে। তো যেহেতু ভাইয়া ওজন একটা বল, এটা কাজ করতেছে খাড়া নিচের দিকে, তা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি শিখে আসলাম, প্রতিক্রিয়া বল পাবো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই ডাব্লিউ বলের যে মাটি বা এই যে তোমার ভূমি, ডাব্লিউ বলের প্রতিক্রিয়া বল দিবে তার ঠিক বিপরীত দিক বরাবর এবং সমান পরিমাণ। একটু আগে এগুলা জাস্ট আমি একটু আগে পড়াইছি, এগুলা জাস্ট একটু আগে তো পড়াইলাম প্রমাণের ক্ষেত্রে। এখন একটু ফোকাস করো, এই যে এটাকে মুছে দেই, যে ভরটা এম এভাবে দেওয়া যাবে না, দিলে কেমন দেখায়। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে ভাইয়া, মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা এফ। তো একটু আগে তো শিখে আসলাম যে ঘর্ষণ গুণাঙ্ক, এই যে আমরা জানি এভাবে লাগবে যে আমরা জানি, একটু আগে আমরা শিখে আসলাম যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইজ ইকুয়াল টু ভাইয়া কি এফ এস ডিভাইডেড বাই আর। এই সূত্রটা একটু আগে প্রতিপাদন করে আসলাম। তখন এই সূত্রে আমার এফ এস এর মান আর এর মান বসে দিলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের সূত্র প্রতিপাদিত হয়ে যাবে। এখন একটু ফোকাস করো ভাইয়া, এফ এস এবং আর এই দুইটা বল নিয়ে আমাদের কাজ করতে হবে। এফ এস কোনটা এইটা এবং আর কোনটা এইটা, এই দুইটা বল নিয়ে কাজ করতে হবে। তো জাস্ট আমি এই জিনিসটাকে একটু এখানে এই পয়েন্টে লিখতেছি। দেখো দেখো এই যে এটা হচ্ছে ভাইয়া কি আমাদের এফ এস বল আর এটা হচ্ছে আর বল। তো দুইটা বল একটা বিন্দুতে কাজ করতেছে, তাহলে আমি একটা লব্ধি বল পাবো। দুইটা বল একটা বিন্দুতে কাজ করলে লব্ধি বলটা কোন বরাবর হবে বলো তো দেখি। আমি কিন্তু ভেক্টর অধ্যায়ে বলছি সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এই বিন্দু থেকে সামান্তরিকের কর্ণ বরাবর আমরা পাবো একটা লব্ধি বল, ওই লব্ধি বলটাকে ধরলাম আর প্রাইম। এখন একটু ফোকাস করো, এই যে লব্ধি বলটা যে এই উলম্বের সাথে বা উলম্ব বল উলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করতেছে এই কোণটাকে আমরা ধরলাম ভাইয়া থিটা এফ। থিটা এফটা কি আমাদের স্থিতি ঘর্ষণ কোণ, এখানে থিটা এফটা আছে স্থিতি ঘর্ষণ কোণ। এখন আমাকে বলো লাগবে কি ভাইয়া, এফ এস এর মান এবং আর এর মান লাগবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এফ এস এর মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো তো। এখান থেকে একটা লম্ব টেনে দাও, এখান থেকে একটা লম্ব টেনে দাও। তুমি ভাইয়া এই কোণটা জানো, এই কোণটা বের করতে পারবে না, অনায়াসে আমরা এই কোণটা বের করতে পারবো। এটা কত হবে বলো তো দেখি। পুরোটা ভাইয়া 90, এই পুরোটা হচ্ছে 90, এইটা হচ্ছে থিটা এফ। তাহলে এতটুকু কত হবে 90 মাইনাস থিটা এফ, এতটুকু কত হবে 90 মাইনাস থিটা এফ, 90 মাইনাস থিটা এফ। এখন একটু ফোকাস করো, থিটা কোণের আমার দেওয়া আছে অতিভুজ আর এর মান, আমাদের বের করতে হবে থিটা কোণ সম্পর্ক বা ওটা অর্থাৎ ভূমি এফ এস এর মান। তো অতিভুজ এবং ভূমির মধ্যকার সম্পর্ক কোনটা, কস থিটা। তাহলে আমরা বলতে পারি যে কস থিটা সমান, কস থিটা সমান এখানে থিটার জায়গা কি আছে ভাইয়া 90 মাইনাস থিটা। তো 90 মাইনাস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা ভাইয়া, এই যে ভূমি হচ্ছে এফ এস, অতিভুজ কোনটা ভাইয়া, এই যে আর হচ্ছে অতিভুজ, এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ আর প্রাইম। তাহলে আমরা বের করতে চাই কার মান, এফ এস এর মান। এফ এস সমান কি হবে যে আর প্রাইম cos 90 মাইনাস থিটা, আর cos 90 মাইনাস থিটা সমান কি ভাইয়া sin থিটা, আর প্রাইম sin থিটা। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির ফর্মুলা বা সূত্র। তো এফ এস এর মান আমরা পেয়ে গেলাম, এবার লাগবে কি ভাইয়া আর এর মান লাগবে। আর এর মান বের করলে আমাদের হয়ে যাবে। একটু ফোকাস করো, আর এর মানটা কিভাবে বের করতে পারি এখানে একটু ফোকাস করো। এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুটা দেখো, আমরা আর এর মানটা কিভাবে বের করতে পারি। আর হচ্ছে ভাইয়া এইটা, এতটুকু হচ্ছে আমাদের আর। তো থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর আমাদের দেওয়া আছে আর প্রাইম মানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে। তো ভূমি এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক কোনটা বলো তো দেখি, সাইন থিটা। তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা, থিটার ভ্যালু এখানে কোনটা ভাইয়া থিটা এফ, এই যে থিটা এফ, থিটার ভ্যালুটা কোনটা থিটা এফ। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, থিটা কোণ সরি অনেকটা ভুল করে ফেলেছি ভাইয়া,
থিটা কোণ সমকোণ বাহুটা হচ্ছে ভূমি এবং সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তো ভূমি, এই যে ভূমি আর এর মান আমাদের লাগবে, আর অতিভুজ আর প্রাইম দেওয়া আছে। তো ভূমি এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক কোনটা ভাইয়া? cos থিটা। তাহলে আমি বলতে পারি যে cos থিটা, থিটার জায়গায় কোনটা আছে? থিটা এফ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আর, অতিভুজ কোনটা? আর প্রাইম। তো এখান থেকে তুমি বলতে পারো আর ইজ ইকুয়াল টু আর প্রাইম cos থিটা এফ, আর প্রাইম cos থিটা এফ। এইবার যেহেতু আমরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দাও। তো যেহেতু আমরা এই যে এফ এস এর মানও পেয়ে গেছি এবং আর এরও মান পেয়ে গেছি, এখানে বসে দাও, বসে দিলে আমাদের প্রতিপাদন হয়ে যাবে। তো এখানে বসে দাও, যে 1 নং এ বসাই, 1 নং এ এগুলোর মান বসে দেব। বসে দিলে আমাদের কি দাঁড়াইতেছে? মিউ এস সমান কি দাঁড়াইতেছে? এফ এস ডিভাইড বাই আর এস। এফ এস এর মান কত ভাইয়া? এফ এস এর মান কত? আর প্রাইম সাইন থিটা নট এফ, সাইন থিটা এফ। আর আর এর মান কত ভাইয়া? এই যে আর এর মান কত বের করছি? আর প্রাইম cos থিটা এফ। এখন একটু কাজ করো, উপরের আর থিটা, এই যে আর প্রাইম থিটা, সরি উপরের আর প্রাইম নিচের আর প্রাইম কাটাকাটি যাইতেছে। সাইন থিটা এফ ডিভাইড বাই cos থিটা এফ সমান কি বলতে পারো? সাইন থিটা বাই cos থিটা সমান কি লেখা যায়? tan থিটা। তাহলে দাঁড়াইলো মিউ এস সমান tan থিটা এফ। এই যে তুমি প্রতিপাদন পেয়ে গেছো, প্রতিপাদন হয়ে গেছে, প্রতিপাদিত হয়ে গেছে। তো আমাদের পঞ্চম অধ্যায় শেষ, এখানে পঞ্চম অধ্যায় শেষ। আমাকে বলো সবকিছু ঠিকঠাক মতো আমরা বুঝছি কিনা? একটু বলো তো, দ্রুত কমেন্ট করো। একটু দ্রুত কমেন্ট করো। আমার মোবাইলের সমস্যা মনে হয়, যে কমেন্ট টমেন্ট আটকে গেছে এখানে। না, আমার মোবাইলের সমস্যা, এইখানে কমেন্ট কিভাবে দেখবো? আমার সমস্যা, মোবাইলের সমস্যা, নেটের সমস্যা। আমার এখানে নেট পাইতেছে। আচ্ছা, ও ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আরেকবার বুঝান বলছে ইফতেখার আহমেদ। দেখো আমি আবার বোঝাইতেছি। এই যে সিনারিওটা, এটাকে আমি আরেকবার মুছে দিতেছি, মুছে দিয়ে ভালো করে বোঝাইতেছি। বড় করে একটু আট করি, তাহলে বুঝতেও সুবিধা হবে। এটা বুঝলে, চিত্র বুঝলে আর কোনো কামে নেই, এখানে এখন চিত্র বুঝলে আর কিছু নেই। এটা হচ্ছে আমাদের ভাইয়া ভূমি, এই যে ভূমি। তো ভূমির উপর একটা আমাদের বক্স আছে বা বাক্স আছে। তো বাক্সর তো ভাইয়া একটা ভর আছে। তো ভরটাকে ধরলাম যে বাক্সের ভর হচ্ছে এম। বাক্সের উপর তুমি এই দিক বরাবর এফ বল প্রযুক্ত করছো, প্রতিক্রিয়া একটা বল বা ঘর্ষণ বলতে এই দিক বরাবর বল প্রযুক্ত করছো। তাহলে ভাইয়া কি হবে? ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে, প্রযুক্ত বলের বিপরীত দিক দিয়ে ঘর্ষণ বল কাজ করে। তো ঘর্ষণ বল কাজ করতেছে এই দিক বরাবর, এই যে এই দিক আমি যুক্ত করে দিতেছি এই দিক বরাবর। এখন এই বস্তু যেহেতু ওজন আছে, তাহলে এই বস্তুর কি ভাইয়া? এই বস্তু যেহেতু ওজন আছে, ভর আছে, তাহলে এই বস্তুর একটা ওজনও থাকবে। এই বস্তুর ওজনটা কাজ করবে খাড়া নিচের দিকে। এই যে ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ কাজ করবে খাড়া নিচের দিকে। যেহেতু বস্তুটার ভর আছে, তাকে পৃথিবী চাবে সর্বদা নিচের দিকে টানতে বা কেন্দ্রের দিকে টানতে। তো তার টান বলটাকে বলা হয় ওজন, ওইটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তো যেহেতু সে নিচের দিকে ডাব্লিউ পরিমাণ বল প্রযুক্ত করতেছে এই বাক্সটা, তো বাক্সটাকে মাটি কি চেয়ে দেখবে? মাটি তো একটা প্রতিক্রিয়া বল দেবে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রতিক্রিয়া বল দেবে। তো মাটি এই সেম পরিমাণ বলটাকে প্রতিক্রিয়া, আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তাহলে ডাব্লিউ পরিমাণ বলের সমপরিমাণ প্রতিক্রিয়া একটা বল দিবে উপরের দিকে, তার বিপরীত দিকে, ক্রিয়া বলের বিপরীত দিকে। তো এই ডাব্লিউ পরিমাণ বলের বিপরীত দিকে যে বল প্রযুক্ত করতেছে প্রতিক্রিয়া বলটা, ওটাকে আমরা ধরলাম আর। এই প্রতিক্রিয়া বলটা দেখো, এই যে ক্রিয়া বল যেদিকে তার বিপরীত দিকে। এখন একটু ফোকাস করো, এই যে এইটা একটা বল আর, এই যে আর, এটা হচ্ছে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল। আর এফ এস কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল। আমাদের কোন দুটো বল নিয়ে কাজ করতে হবে?
এফএস এবং আর এই দুটো বল নিয়ে কাজ করতে হবে। আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই আর, এই দুটো বল নিয়ে কাজ করতে হবে। তো দেখো এই যে এফএস এবং আর এই দুইটা বল একটা বিন্দুতে কাজ করতেছে, এই যে একটা বিন্দু হতে কাজ করতেছে। তাহলে এই দুটা বল যেহেতু একটা বিন্দুতে কাজ করতেছে, এদের একটা লব্ধি আমি পাবো। তো লব্ধিটা কোন বরাবর হবে? এটা তো আমি ভেক্টরে শিখাইছি সামান্তরিক সূত্রে। দুইটা বল একটা বিন্দুতে কাজ করলে তাদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে এখান থেকে এটা আনুমানিক ধরো, এটা হচ্ছে একটা সামান্তরিকের কর্ণ, এই কর্ণ বরাবর হবে লব্ধি বল। তো তার যে লব্ধি বল এটাকে আমরা আর প্রাইম দ্বারা প্রকাশ করছি। এখন এই যে লব্ধি বলটা দেখতেছো না আর প্রাইম, এটা হচ্ছে অবিলম্বের সাথে, এই যে অবিলম্বের সাথে ধরো যে ভাইয়া থিটা এফ কোণ উৎপন্ন করলো, এই থিটা এফটাকে বলা হইতেছে স্থিতি ঘর্ষণ বল, সরি স্থিতি ঘর্ষণ কোণ। এই থিটা এফটাকে বলা হইতেছে স্থিতি ঘর্ষণ কোণ। এখন তুমি আমাকে বলো আমরা এফ এস এর মান বের করব, এই যে এফ এস এর মান বের করবো, এটা কিভাবে বের করব? তো এফ এস এর মান বের করব কিভাবে? এই যে এফ এস এর মান কিভাবে বের করব? এই কোণটা যদি থিটা হয় আমাকে বলো তো এই কোণটা কত হবে, এই বাকি কোণটার ভ্যালু কত হবে? এই যে এটা থিটা এফ যদি হয় এইটা কোণ কত হবে? পুরোটা 90, এতটুকু থিটা এফ, তাহলে এটা হবে ভাইয়া 90 মাইনাস থিটা এফ। এই যে 90 মাইনাস থিটা এফ এতটুকু হবে। এখন এইটা যদি আমাদের 90 মাইনাস থিটা এফ হয়, তো এখান থেকে একটা লম্ব টেনে দিবা, থিটা কোণের বিপরীত দাও। দেখো থিটা কোণ সংলগ্ন, এই যে থিটা এটা হচ্ছে কোণ, এই যে 90 মাইনাস থিটা এফ, এটা কোণ সংলগ্ন বাহুটার নাম কি ভাইয়া? ভূমি। ভূমি কোণটা এফ এস। এবং আমাদের এই যে সমকোণের বিপরীত বাহুতে দেওয়া আছে, এই যে বিপরীত বাহুটা হচ্ছে আর প্রাইম। তো ভূমি এবং ওই যে ভূমি এবং অতিভুজ এই দুটার মধ্যে সম্পর্ক কোনটা? কস থিটা। আমি জাস্ট লিখছি কস থিটা সমান থিটার জায়গাতে এখানে আমাদের কত আছে? এই যে থিটার জায়গায় 90 মাইনাস থিটা আছে, 90 মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ লিখে দিছি। তো এখান থেকে এফ এস এর মান বের করছি। সেম ভাবে আমরা আর এরও মান বের করছি। আর দিচ্ছে দেখো এখানে একটু ফোকাস করো, এই যে থিটা কোণ সংলগ্ন, এই যে থিটা এফ কোণ সংলগ্ন বাহুটার নাম কি ভাইয়া? ভূমি। আমরা জানি কোণ সংলগ্ন বাহুটার নাম হচ্ছে ভূমি, থিটা এফ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। আর আমাদের সব সময় দেওয়া থাকবে অতিভুজ। দেখো অতিভুজের ভ্যালুটা দেওয়া আছে, যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো ভূমি এবং অতিভুজের মধ্যকার সম্পর্ক কোনটা ভাইয়া? বলো তো দেখি। কস থিটা। এই যে কস থিটা, থিটার জায়গা কি? থিটা এফ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ আমি লিখছি। এখান থেকে অতিভুজ আর সমান মান বের করছি, জাস্ট এইটা এখন এই 1 নম্বর সমীকরণে বসে দিছি। এই দুইটা মান 1 নম্বর সমীকরণে বসে দিছি, কাটাকাটি করে আমাদের প্রতিপাদন হয়েছে। ওকে ভাইয়া, সকলে বলছে ক্লিয়ার? তো এখন তোমাদের কারো যদি আমি বিগত যে চ্যাপ্টারগুলো করেছি এখানে কোনো সমস্যা থেকে আমাকে বল। বিগত চ্যাপ্টারগুলোতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ডান, সকলে বলতেছে ক্লিয়ার ভাইয়া। আমাকে বলো তোমাদের কি কারো কোনো চ্যাপ্টারের সমস্যা আছে? কারো কোনো চ্যাপ্টারের সমস্যা আছে? আমি আজকে ভেক্টর অধ্যায়টাকে একটু দু একটা অঙ্ক করাই তোমাদের ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায় যে দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের তো সূত্র শিখাইছি, অঙ্ক তো তোমরা নিজে করতে পারো, বাট আমি দুই একটা অঙ্ক করাইতেছি। আমি অঙ্ক করাই দিয়েছিলাম আমাদের লেকচারে, তারপরেও এখানে করাইতেছি যেহেতু তোমাদের কোনো সমস্যা নাই। ভেক্টর চ্যাপ্টারে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি সমাধান করে দিতেছি। ভেক্টর চ্যাপ্টারে কারো কোনো সমস্যা থাকলে বলো, এটা তো রিভিশন ক্লাস, পঞ্চম অধ্যায় প্লাস রিভিশন ক্লাস। কারো কোনো সমস্যা থাকলে বলো ভেক্টর অধ্যায়ে। সাজেশনের গুলো বুঝাই দেন, আমি তো সবগুলোই বুঝাই দিছি। দেখো তো যেহেতু তোমাদের কারো সমস্যা নেই, তাহলে আমি তোমাদের একটা ম্যাথ করতে দিই প্রথম অধ্যায়ে। দেখো প্রথম অধ্যায়ের একটা ম্যাথ করতে দিতেছি। আমরা আবার এটাকে কনডেন্সারের মধ্যে পাঠিয়ে দিব। পানিতে ঠান্ডা করে আমরা কোথায় পাঠিয়ে দিব? কনডেন্সারে পাঠিয়ে দিব। পানিতে ঠান্ডা করলাম, ঠান্ডা করে কোথায় পাঠিয়ে দিচ্ছি? কনডেন্সারে পাঠিয়ে দিচ্ছি। কনডেন্সারে কি করবে? কনডেন্সার হচ্ছে ওই পানিটাকে আবার কি করবে? যদি ওই পানিটার মধ্যে তাপ থাকে ওই তাপটাকে অপসারণ করবে, যদি ওই পানির মধ্যে তাপ না থাকে ওই পানিটাকে আবার কোথায় পাঠিয়ে দেবে? এই যে এখানে যে ফিড ওয়াটার পাম্প, এই ফিড ওয়াটার পাম্পের মধ্যে পাঠায় দিবে।
দেখো এই যে এখানে যে p কোয়ার্টার পাম এই p কোয়ার্টার পাম আচ্ছা এই p কোয়ার্টার পামের মধ্যে পাশের দিকে এখানে একটা ছোট্ট একটা পাম্প আছে এই পাম্পটা আমরা পানিটাকে এই কন্ডেন্সার পানিটাকে নিয়ে এই পাম্পের সাহায্যে আমরা p কোয়ার্টার পাম্পের মধ্যে পৌঁছাই দেব ঠিক আছে এখানে একটা পাম্প দেওয়া হয় এই ম্যাথটা করো তো দেখি, সকলে এই ম্যাথটা করো। আমাকে বলো, ভেক্টরের কার কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে আমাকে বলো। এই ম্যাথটা করো তো দেখি। আমরা এই ম্যাথ আমি করাইছি, কিন্তু দেখো এই ম্যাথ কিভাবে করতে হয় একটু আমি সলিউশন করে দিই যদি না পারি। একজন বলছে কেন্দ্রমুখী বলের প্রমাণটা আবার বুঝিয়ে দেন। তো যদি সকলের প্রমাণ সমস্যা হয় আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। যদি তোমার পার্সোনাল সমস্যা হয় তাহলে আমি বাসায় যাই তোমাকে এককভাবে বুঝিয়ে দেবো, কারণ এটা তো হচ্ছে লাইভ ক্লাস। এখানে তোমার সমস্যা একটা, আরেকজনকার সমস্যা আরেকটা বেরাবে। তো দেখো কি বলতেছে ভাইয়া, দুইটা দিক রাশির প্রত্যেকটার মান 5 একক। দুইটা দিক রাশি বা ভেক্টর রাশির প্রত্যেকটার মান 5 একক। ধরো এইটা একটা ভেক্টর রাশি, এটার মান হচ্ছে 5 একক। আরো একটা ভেক্টর রাশি আছে, ওইটারও মান হচ্ছে 5 একক। আরো একটা ভেক্টর রাশি আছে, ওইটারও মান 5 একক। তো তার আগে বলতেছে কি, তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ার হতো। তাহলে এই বরাবর আরো একটা ভেক্টর রাশি আছে যেটা 120 ডিগ্রি কোণে ক্রিয়ার হতো, এটারও মান হচ্ছে ভাইয়া 5 একক। এখন আমাকে বলো যে এদের লব্ধির মান কত হবে। লব্ধির মান কত হবে? দুইটা ভেক্টর একটা পয়েন্টে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এই সামথিং একটা এরকম হবে, এটা একটা সামান্তরিকটা আমরা এরকম একটা, এই যে সামান্তরিকের কর্ণ বরাবর এদের লব্ধি হবে। তো এই কর্ণ বা লব্ধির মানটাই আমরা বের করতে চাই। লব্ধি আর এর মান কত হবে, এটা কিন্তু সূত্র শিখাইছি যে লব্ধি আর এর মান বের করার সূত্র হচ্ছে √p² + q² + 2pq cos আলফা। তো এখানে p ধরো এটা হচ্ছে ভেক্টর, প্রথম ভেক্টরটা এটা হচ্ছে p, আর এটা পরের ভেক্টর এটা হচ্ছে q। তো p এর মান কত 5, q এর মান কত 5 + 2, p এর মান 5, q এর মান 5, কিন্তু এদের মধ্যবর্তী কোণ cos 120 ডিগ্রি। আর এটাকে যদি একটু ক্যালকুলেট করো ক্যালকুলেশনে, তাহলে आंसर দাঁড়াবে তোমাদের 5 একক। দেখো এটা ক্যালকুলেট করলে দাঁড়াইতেছে 5 একক। জাস্ট এই যে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে লব্ধির মান বের করে দিবা। এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্টের তালিকায় আছে, এটা মিড টার্মে আসার সম্ভাবনা আছে। এরকম অঙ্ক মিড টার্মে আসার সম্ভাবনা অনেক বেশি, সেমিস্টার ফাইনালও তো আসতে পারে। এই যে মিড টার্ম বা সেমিস্টার ফাইনালও এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর যারা ফোর্থে থার্ডে আছে তাদের ফোর্থে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নামে একটা বই আছে, তো এখানে কিন্তু এটা সবচেয়ে বেশি কাজে দেবে। এই যে লব্ধির মান আমরা বের করলাম, এবার লব্ধির দিক বের করব। দিকটা কিভাবে বের করব? দিক নির্ণয়ের সূত্র আমি শিখাইছিলাম যে θ = tan ইনভার্স y/x, এটা একটা দিক নির্ণয়ের সূত্র। অথবা আমরা দিক নির্ণয়ের সূত্রটা আরেকভাবে দেখছিলাম যে দিক নির্ণয়ের সূত্রটা ছিল যে θ = দেখো tan θ ছিল যে tan θ সমান, যার সাথে কোণ বের করতে চাও তার সাথে হবে সিঙ্গেল, সে হবে নিচে সিঙ্গেল, উপরে sin θ হবে, নিচে cos θ অংশ হবে। তো দেখো তো এই যে লব্ধি ভেক্টরটা, এই দেখো এই যে লব্ধি ভেক্টরটা, তুমি যদি p ভেক্টরের সাথে একটা কোণ বের করতে চাও, লব্ধি ভেক্টরটা এই যে p ভেক্টরের সাথে, এই p ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আছে তার মান বের করতে চাও, তাহলে তোমরা এভাবে দিবে যে tan θ সমান, যার সাথে কোণ, তুমি কার সাথে কোণ বের করতে চাও, p এর সাথে, সে থাকবে নিচে সিঙ্গেল মানে 5, উপরে বাকি যে ভেক্টরটা থাকবে যে q ভেক্টর, ওর হবে sin অংশ, নিচে হবে cos অংশ। তাহলে q এর এই যে q ভেক্টরটার মান কত 5, ওর sin অংশ sin কতটুকু হবে, মান কত 120 ডিভাইডেড বাই, এখানে প্লাস দিবা এবং একই অংশ হবে cos 5 cos 120 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র, আমি কিন্তু শিখাইছিলাম। এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে থিটার মানটা কত বাড়াই দিছে, 60 ডিগ্রি বাড়াই দিছে। এই যে এখান থেকে θ = tan ইনভার্স হয়, এখানে অ্যানসার বসে দিলে থিটার ভ্যালু বেড়ে দিতেছে। তাহলে আমরা ভেক্টরের লব্ধির মান, লব্ধির দিক বের করা শিখলাম। লব্ধির দিক কি, এই যে আমরা যে দিকটা বের করলাম, যে থিটার মানটা বের করলাম, এই থিটাটা হচ্ছে যে p ভেক্টরের সাথে
এই যে লব্ধি বা আর ভেক্টরটা কত ডিগ্রি কোণ করে আছে তার মান, এই যে এতটুকুর মান, এই এতটুকুর মান 60। তাহলে আশা করি এই জিনিসটা আমি বুঝাইতে পারছি। তো ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার, এই দুটো অঙ্ক করলেই শেষ, আর বেশি কিছু লাগবে না। আমাকে বলো পরবর্তী চ্যাপ্টারগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা? অলরেডি আমার আগে কমেন্ট করে দিচ্ছে লব্ধি পাস আর দিক 60 ডিগ্রি। থ্যাংক ইউ ভাইয়া ইফতেখার আহমেদ। লব্ধি পাস বলছে হোসাইন। বলো পরবর্তী অধ্যায়ে গতি ও গতির সমীকরণে কোনো সমস্যা আছে? তো যেহেতু সমস্যা নাই তোমাদের কোনো চ্যাপ্টারে, তাহলে আমি আর ক্লাস না নিই, ডিউরেশন না বাড়ে। তোমরা বলো যদি সমস্যা থাকে আমি বুঝিয়ে দেবো, না হলে লাইভ তো আর লেন্থি করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি কি ক্লাস শেষ করে দেবো? তোমাদের যদি সমস্যা না থাকে আমি ক্লাস শেষ করে দিই। আর যদি কারো কোনো এককভাবে সমস্যা থাকে ওটা আমাকে পার্সোনালভাবে বলিও, আমার আইডিতে নক দিও, আমি তাদের এককভাবে সমাধান করে দেবো। কারণ এক একজনের একক সমস্যা হলে তো ভেজাল, সবার যদি একই সমস্যা হয় তাহলে ওইটা ক্লিয়ার করে দেওয়া যাবে। তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই।